একটা দিনের জন্য মানে এসে ঘুরে যাওয়ার জন্য কিন্তু বেশ ভালো জায়গা। বাচ্চারা কিন্তু ফুটবল খেলে বাড়ি ফিরছে। এখানে ধরুন ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই তো? না না, এখানে কোনো অসুবিধা নেই। এখানে দূর দূর থেকে তোমার কলকাতা থেকেও লোক আসে ঘুরতে আসেন। আর যদি লাঞ্চ করতে চান তাহলে কিন্তু এই চা বাড়িতে এসে লাঞ্চ করতে পারেন। এখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। সামনেই আসছে শীতকাল, আর শীতকাল আসা মানে কিন্তু ঘুরে বেড়ানোর সিজন শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে ওই সময় তার প্রিয়জনের হাত ধরে কাছে পিঠে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। অনেকেই আছেন যারা কাজের চাপে দূরে 2-3 দিনের জন্য ঘুরতে যেতে পারছেন না। তারা চাইছেন কলকাতার কাছাকাছি এমন কোনো জায়গা যেখানে দিনের দিনে গিয়ে ঘুরে ফিরে আসা যায়। আবার তো আজকে আমি যাচ্ছি ঠিক সেরকমই একটি জায়গায়। ভিডিওটির সাথে থাকুন। এই ভিডিওতে আমি দেখাবো আজকে আমি কোথায় যাচ্ছি, কত খরচ পড়ছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা, সময় বা কত লাগছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি রয়েছি হাওড়া স্টেশন, আর প্রথমে এখান থেকে ট্রেন ধরে যাব বাগনান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাওড়া বালিচক লোকাল দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে হাওড়া বালিচক লোকাল ধরছি। হাওড়া থেকে ছাড়বে 11টা 30, আর বাগনানে পৌঁছানোর টাইম হচ্ছে 12টা 38। ট্রেন কিন্তু একদম ফাঁকা। হাওড়া থেকে বাগনানের দূরত্ব 44 কিলোমিটার। হাওড়া বালিচক লোকাল ছাড়াও আপনারা যে ট্রেনগুলিতে করে বাগনানে যেতে পারবেন সেগুলো হলো হাওড়া মেদিনীপুর লোকাল, হাওড়া পাঁশকুড়া লোকাল, হাওড়া খড়গপুর লোকাল, হাওড়া হলদিয়া লোকাল, হাওড়া মেচেদা লোকাল এবং আমি যে ট্রেনে যাচ্ছি অর্থাৎ হাওড়া বালিচক লোকাল। হাওড়া থেকে বাগনান পর্যন্ত ট্রেনে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিটের মতো, ভাড়া নেয় 15 টাকা। সময় এখন 12টা 50, পৌঁছে গেলাম বাগনান স্টেশন। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আগে বেরিয়ে যাব, তারপরে ওখান থেকে কি পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিই, বাগনান স্টেশনের একদম প্ল্যাটফর্মের মাঝামাঝি কিন্তু একটা ওভারব্রিজ রয়েছে। আর একটা ওভারব্রিজ রয়েছে আপনারা যদি হাওড়ার দিকে আসেন, মানে ট্রেন হাওড়া থেকে যে ট্রেনে করে আপনারা আসছেন সেই ট্রেনে যদি একদম লাস্ট বগিতে ওঠেন আর কি, নেমেই একটা ওভারব্রিজ পাবেন। আমি কিন্তু এই ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশনের বাইরে আসলেই মেন রোড, আর এই যে ডান দিকে চলে যাব, ডান দিকে রয়েছে বাগনান বাস স্ট্যান্ড। এবার আপনাদের জানিয়ে দিই, আমি আজকে যাচ্ছি বাগনানের বেনাপুর চরে। এই বেনাপুর চরটি রূপনারায়ণ নদীর পাড়ে অবস্থিত এবং অসাধারণ একটি জায়গা। তো চলুন এবার এখান থেকে, অর্থাৎ বাগনান যে বাস স্ট্যান্ডে আমি রয়েছি এখান থেকে ম্যাজিক ভ্যান পাওয়া যায়, ম্যাজিক ভ্যান ধরে যাব বেনাপুর চর। কত কি ভাড়া লাগছে, কত সময় লাগছে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু বাগনান বাস স্ট্যান্ড। বিভিন্ন জায়গার বাস কিন্তু এখান থেকে ছাড়ে, গাদিয়াড়া, তারকেশ্বর। তবে আমি ম্যাজিক ভ্যান ধরবো, সামনেই রয়েছে। এই হচ্ছে বেনাপুর যাওয়ার ম্যাজিক গাড়ি। এখান থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে। আর আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, বেনাপুর থেকে এই বাগনান পর্যন্ত লাস্ট যে ম্যাজিক গাড়ি সেটা আসার সময় হচ্ছে রাত 7টা 20 পর্যন্ত কিন্তু পাওয়া যায়, মানে 7টা 20-তে লাস্ট গাড়ি ওখান থেকে ছাড়ে। গাড়ি কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। বাগনান স্টেশন থেকে বেনাপুরের দূরত্ব 13-14 কিলোমিটারের মতো। মোটামুটি সময় লাগার কথা 30 মিনিট। এবার দেখা যাক কত সময় লাগে। এই বেনাপুর চরে আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে বাই রোডে আসতে চান তাও কিন্তু বাগনান হয়ে আপনারা খুব সহজে চলে আসতে পারেন এখানে। এখানে যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে বাগনান স্টেশনের বাইরে থেকে ম্যাজিক ভ্যানে যাচ্ছি। অন্যান্য জায়গায় যেটা হয়, ম্যাজিক ভ্যান বলুন বা টোটো বা অটো বলুন, ফুল প্যাসেঞ্জার না হলে কিন্তু ছাড়ে না। এখানে দেখলাম আমাদের 4 জন প্যাসেঞ্জার নিয়ে কিন্তু ছেড়ে দিল। আমি ড্রাইভার দাদার সাথে কথা বললাম। এখানে টাইমিংয়ের ব্যাপার রয়েছে, 20 মিনিট অন্তর অন্তর কিন্তু ম্যাজিক ভ্যানগুলো পাওয়া যায়।
পৌঁছে গেলাম বেনাপুর, সময় লাগলো বাগনান থেকে 25 মিনিট। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এই রাস্তা দিয়ে আসলাম, এখানে একটা 3 রাস্তার মোড়, এপাশে একটা রাস্তা চলে গেছে, আর এই রাস্তা দিয়ে আমি আসলাম। এসে বাঁদিকের এই যে রাস্তাটা, এই রাস্তা ধরবো। আর আপনাদের এই সূত্রে একটা কথা বলি, ফেরার সময় আপনারা যখন ফিরবেন আর কি, ম্যাজিক ভ্যান কিন্তু এই পর্যন্ত পাওয়া যায় না। আপনাকে যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তায় একটুখানি এগিয়ে যেতে হবে। এই যে মিনিট খানিক এগিয়ে গেলে সামনে একটা বাজার আছে, ওখান থেকেই কিন্তু ম্যাজিক গাড়িগুলো ফেরার জন্য পাওয়া যায়। তো চলুন আমি বাঁদিকের রাস্তায় যাব। বেশ গ্রাম্য একটা রাস্তা, ভালো লাগে এটা, একটু যেহেতু ভেতরের দিকে। একটুখানি এগিয়ে আসার পর ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, এই যে এই দিকটা দিয়ে নেমে যেতে হবে, বেশি হাঁটতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ওইখান থেকে আসলাম, এই দেখা যাচ্ছে মোড়টা, ওখান থেকে একটুখানি এগিয়ে এসেই এই যে ডান দিকে রাস্তা নেমে গেছে। চলে এলাম বেনাপুর চর, একদম রূপনারায়ণ নদীর পাড়ে ফাঁকা একটা জায়গা। রূপনারায়ণের অপরূপ সৌন্দর্য এখানে, মানে সত্যি কথা, মানে আজ ওয়েদারটাও খুব ভালো এবং দারুণ লাগছে। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখাই, জানি না ক্যামেরা কতটা ধরতে পারবো, এখান থেকে কিন্তু কোলাঘাট ব্রিজ দেখা যাচ্ছে, একদম এই সাইডটা দিয়ে কোলাঘাট ব্রিজ, আর এই পাশটা দিয়ে দেউলটি, এই যে এদিকটা দিয়ে হচ্ছে দেউলটি। সব মিলিয়ে কিন্তু দারুণ একটা জায়গা। তবে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানকার ভাঙনটা দেখুন, পাড় ভাঙছে কিন্তু মারাত্মক পরিমাণে। এই যে পুরো পাড় কিন্তু প্রতিনিয়ত নাকি ভাঙছে। আমি লোকাল একজনের সাথে কথা বললাম, উনি বলছে যে এই যে চরটা এখন তো এই অবস্থায় রয়েছে, এই চরটা কিন্তু আগে অনেকটা মিডলে ছিল, মানে ভাঙতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত এখনও কিন্তু ভাঙছে। এখন দুপুর 2:35, এখন লোকের সংখ্যা একটু কম, তবে বিকেলের দিকে কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে আসে। বিকেলবেলাটা খুব সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করে এবং এই জায়গাটা মানে বিকেলটা কাটায় এখানে। আর তখন কিন্তু মানে যেহেতু সূর্যাস্ত হয়, রূপনারায়ণের রূপ কিন্তু আরও বেড়ে যায়। তো আপনারা যদি আসতে চান তাহলে একটা দিনের জন্য মানে এসে ঘুরে যাওয়ার জন্য কিন্তু বেশ ভালো জায়গা এই বেনাপুর চর। তো এখানে এই দাদাদের পেয়ে গেলাম, ঘুরতে এসছে। দাদা, আপনারা কি এখানে মানে মাঝে মাঝে আসেন নাকি? মাঝে মাঝে মাসে 2বার আছি। আচ্ছা, কেমন লাগে এই জায়গাটা, কেমন লাগছে? খুবই ভালো লাগে, তার জন্য আসি এখান থেকে, খুবই ভালো লাগে আর কি জায়গা। এখানে ধরুন ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই তো? না, এখানে কোনো অসুবিধা নেই। এখানে দূর থেকে তোমার কলকাতা থেকেও লোক আসে, বিকেলের থেকে এখানে চাপ থাকে, লোকটার বেশি চাপ থাকে। এখানে সব দোকানদানি বিকেলের টাইমে খুলে, দুপুরের টাইমে কোনো দোকান খোলা থাকে না, ওইখানে লোকজন অতটা চাপটা থাকে না। ঠিক আছে। ফুটবল খেলে ফিরছো বাড়িতে? আচ্ছা, প্রতিদিন খেলো নাকি? এখানে কি বিকেলের দিকে লোক বেশি হয়? আচ্ছা, এখানে কিন্তু দুপুরবেলা যেহেতু এখনও কিন্তু খাবারের স্টল সেরকমভাবে বসেনি, বিকেলের দিকে এই যে বাচ্চারা রয়েছে এদের কাছে জিজ্ঞাসা করে যেটা জানলাম, এখানে কিন্তু প্রচুর খাবার স্টল বসে, ঠিক আছে, মানে ছোটোখাটো ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রকম ছোটোখাটো চিপস, স্ন্যাক্স টাইপের আইটেম, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিকেলের দিকে। তবে বড় কিন্তু হোটেল এখানে নেই, ওই মোড়ে আছে কিনা আমি আপনাদের পরে জানাচ্ছি। আর একটা জিনিস দেখাই, এখানে একটা স্থায়ী দোকান রয়েছে, এই যে একদম শেষের দিকে, এই যে শেষের দিকে একটা স্থায়ী দোকান রয়েছে, এখানে কিন্তু আপনারা চা, চিপস, এই জিনিসগুলো কিন্তু পাবেন। এটা কিন্তু স্থায়ী দোকান। এদের দেখলে সত্যিকারের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সেই বৃষ্টির মাঠে ফুটবল খেলা, এগুলো মোটামুটি প্রত্যেকটা ছেলেরই বোধহয় ছোটোবেলাকে উস্কে দেয় আর কি। এই বেনাপুর চরকে অনেকে কিন্তু আবার বেনাপুর বীজ বলে, মানে লোকাল মানুষজন কিন্তু বেনাপুর বীজ বলে, জানি না বীজ কেন বলে। চর পর্যন্তই ঠিক আছে,
বীজটা বোধহয় একটু বাড়াবাড়ি, তবে মানে একটা বিকেল নদীর পাড়ে এরকম একটা দারুণ জায়গায় কাটানোটা কিন্তু বেশ উপভোগ্য একটা বিষয়। বেনাপুর চরের সৌন্দর্য দেখতে দেখতে খেয়ালই নেই, দেখুন এদিকের অবস্থা, মারাত্মক পরিমাণে মেঘ করেছে এবং ঝেপে বৃষ্টি আসছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। বেনাপুর চর বলুন বা বেনাপুর বীচ বলুন, এই জায়গাটার কিন্তু মানে যখন পিকনিক সিজন অর্থাৎ ডিসেম্বর থেকে এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা মানে গমগমে একটা ব্যাপার হয়ে ওঠে, কারণ প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পিকনিক করতে আসে, তখন কিন্তু এই জায়গাটা অন্যরকম একটা ব্যাপার হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই জায়গাটায় সম্ভবত একটু নোংরা ফোংরা হয়ে রয়েছে, এই জায়গাটা যদি জানি না প্রশাসন থেকে নিশ্চয়ই নজর রাখছে, এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করা যায় তাহলে কিন্তু জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু মানে সোলার ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, কারণ বিকেল সন্ধে পর্যন্ত মানুষজন এখানে থাকে। আর বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেল। আচ্ছা, যে স্থায়ী দোকানটার কথা বলছিলাম এটা হচ্ছে সেটা, এখানে কিন্তু বিভিন্ন রকম চিপস পাওয়া যাচ্ছে, ডিম সিদ্ধ, তারপরে ছোটোখাটো এরকম বাপুজি কেক ফেক, এগুলো এই টাইপের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। কাকা, এই দোকানটা কি সবসময় খোলা থাকছে? এই দোকানটাই কিন্তু 8টা, রাত 8টা। আচ্ছা, রাত 8টা পর্যন্ত কিন্তু এই দোকানটা খোলা থাকছে, মোটামুটি সব দিনই খোলা থাকে। এটাই কিন্তু একমাত্র স্থায়ী দোকান, আর বাদবাকি কিন্তু সব অস্থায়ী দোকান বিকেলের দিকে আসে। দেখুন বাইরের চেহারা পাল্টে গেছে। একটু আগেও কি সুন্দর ওয়েদার ছিল, আর এখন দেখুন কি অবস্থা। ভাগ্যিস ছাতা নিয়ে এসেছিলাম। এক পশলা কিন্তু হঠাৎই বৃষ্টি হয়ে গেল আর একটু জল জমে গেছে। বৃষ্টি প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের, এখানে যদি বর্ষাকালে আসেন অবশ্যই ছাতা কিন্তু আনবেন, কারণ এখানে কিন্তু শেডের কোনো ব্যবস্থা নেই। যদি বৃষ্টির হাত থেকে বাঁচতে হয় তাহলে আপনাকে ওই মোড় পর্যন্ত যেতে হবে, ওখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, তাছাড়া এখানে কিন্তু কোনো শেডের ব্যবস্থা নেই। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু টয়লেট রয়েছে, এই যে একদম শেষের দিকে একটা জায়গা, এখানে টয়লেট রয়েছে, ফলে মহিলাদের কোনো অসুবিধার ব্যাপার নেই। পিকনিকের ব্যাপারটা এবার আপনাদের বলে দিই, এখানে পিকনিক করতে কিন্তু আলাদাভাবে কোনো চার্জ লাগে না, প্রশাসন থেকে এখানে প্যান্ডেল করে দেওয়া হয়, সেই প্যান্ডেল মানে প্যান্ডেল করা বাবদ এরা একটা চার্জ নেয়, সেটা নির্দিষ্ট কোনো কিছু নেই, 100 টাকা 150 টাকা এরকম যে যেরকমভাবে দেয় সেরকমভাবে নিয়ে কিন্তু আপনারা এখানে পিকনিক করতে আসতে পারেন। এবার বলি থাকার জায়গার বিষয়, এখানে আমি শুনেছি একটি থাকার জায়গা রয়েছে, তো আমি এখন যাচ্ছি যে মোড়ে নেমেছিলাম আর কি ম্যাজিক ভ্যান থেকে, ওই মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা দেখেছিলাম ওই রাস্তায় যেতে হয়, তো একটু গিয়ে দেখে আসি ওখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা, যদি কোনো থাকার ব্যবস্থা থাকে আমি আপনাদের সাথে সেই ইনফরমেশানটা শেয়ার করছি। এই যে এই মোড়টায় কিন্তু আমি আসার সময় ম্যাজিক গাড়িতে করে নেমেছিলাম, এদিক থেকে এসেছিলাম, আর আমি এখন আসছি এই চর থেকে এই রাস্তাটা দিয়ে। এবার এই যে রাস্তাটা চলে গেছে সোজা, এই রাস্তায় আমি একটু এগিয়ে যাব, সামনে নাকি শুনেছি একটি থাকার জায়গা রয়েছে। একটু এই রাস্তায় ঢুকে আসলে শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দির রয়েছে। এইদিকে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা নির্জন, কিন্তু এই রাস্তাটা দারুণ লাগছে বেশ এদিকটা। এই রাস্তার পাশে কিন্তু এরকম ইট ভাটা রয়েছে। যেতে যেতে আর একটা কথা আপনাদের বলি, এখানে আপনারা আসলে যে দেখার প্রচুর কিছু আছে সেরকম কিন্তু নয়। একটা নদী রয়েছে, নদীর পাড়ে বেশ খোলা একটা জায়গা, মানে একটা বেলা কাটানোর জন্য ঠিকঠাক, কিন্তু এক্সপেকটেশন নিয়ে যদি আসেন যে অনেক কিছু দেখব সেটা কিন্তু পাবেন না। যতটুকু একটা বিকেল কাটানোর জন্য যেটুকু সৌন্দর্য দরকার, যেটুকু পরিবেশ দরকার সেটাই কিন্তু এখানে রয়েছে। এই যে চলে এসেছি প্রায়, এই যে ডান দিকে রয়েছে, পৌঁছে গেলাম চা বাড়ি অর্থাৎ এই রেস্টুরেন্টে। ওই মোড় থেকে হেঁটে সময় লাগলো 4 থেকে 5 মিনিটের মতো। 1 কাপ চাই আমি তোমাকে চাই, বাহ, রেস্টুরেন্ট ক্যাফে কাম হোটেল এটা, আর লোকাল নাম এই বাড়িটার নাম হচ্ছে চা বাড়ি পুষ্পচন্দন। একদম পাশেই কিন্তু দেখুন খোলা মাঠ, দারুণ একটা জায়গায় রয়েছে কিন্তু এই রেস্টুরেন্টটি। অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমি একটু আপনাদের দেখিয়ে দিই, এখানে বসার জায়গা রয়েছে, ছাউনি দেওয়া,
এখানেও রয়েছে জায়গা, এই পাশটা বেশ একটা স্পেস রয়েছে। আর এনাদের ওপাশে একটি পুকুর টাইপের রয়েছে, ছোট পুকুর টাইপের, প্লাস এখানে চাষের জমি। এই যে একদম গ্রাম্য একটা পরিবেশ, কিন্তু এখানে নারকেল গাছ রয়েছে। আর এই জায়গাটায় কিন্তু আপনারা পিকনিকও করতে পারেন। আপনারা বেনাপুর চরে যদি ঘুরতে আসেন আর যদি লাঞ্চ করতে চান, তাহলে কিন্তু এই চা বাড়িতে এসে লাঞ্চ করতে পারেন। তবে আমি ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, একটু কন্ট্যাক্ট করে নেবেন আগে, কারণ এখানে খুব ট্যুরিস্ট যে আসে তা তো নয়, আগে থেকে এনাদের জানা থাকলে সুবিধা হয়। আর তাছাড়া রাতে থাকারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আপনাদের চা বাড়ির যে ডাইনিং এরিয়া সেটা একটু দেখাই। বাহ, সুন্দর করে লাইটিং করা রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা মানে লাঞ্চ করতে পারবেন। আর এই হচ্ছে চা বাড়ি, দেখুন এই যে চা বাড়ি। এখানে কিছু বইপত্র রাখা রয়েছে, বেশ ভালো। আচ্ছা, এবার বলি, যদি রাতে থাকতে চান, রাতে থাকার ব্যাপারটা, যদি গ্রুপ আসেন, বেশি সংখ্যায় গ্রুপ আসেন, ধরুন 5 জন বা 7 জন 10 জন এবং গ্রুপ আসেন, সেক্ষেত্রে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। কাপেলদের কিন্তু আমি যেটা বুঝলাম, কাপেলদের থাকার সেরকম ব্যবস্থা নেই, কারণ এখানে রুমগুলো হলঘর টাইপের রয়েছে। আপনারা যদি গ্রুপ আসেন, পিকনিক করে রাতে থেকে যেতে চান, সেক্ষেত্রে এরা কিন্তু মানে খাটের ব্যবস্থা করে দেয়, তখন মানে রাতে থাকার যে আনুষঙ্গিক ব্যবস্থা সেটা কিন্তু এরা করে দেয়। তবে কাপেলদের কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে থাকার সেরকমভাবে কোনো মানে অ্যাকোমোডেশন নেই, ঠিক আছে? তো আপনারা যেটাই করুন, রাতে থাকুন বা লাঞ্চ করুন, ফোন নম্বরে কথা বলে, ভালোভাবে কথা বলে নিয়ে তারপরে কিন্তু আসবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।